প্রিয় দর্শক, চর্চার নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় আসলে এটাকে আলোচনা না বলে অনেকটা স্মরণ বলা যেতে পারে। আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আজকে এই স্মরণ অনুষ্ঠানটা করতে চাচ্ছি, যিনি প্রায় 90 বছরের বেশি জীবন কাটিয়েছেন এই ভূখণ্ডে। দীর্ঘ সময় তার কেটেছে শিক্ষকতায়, কেটেছে রাজনীতিতে, কেটেছে বুদ্ধিবৃত্তিক চর্চায়, এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে। আপনারা জানেন যে বদরুদ্দিন ওমর গতকাল মারা গেছেন, আজ তার দাফন সম্পন্ন হবে। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছি আমি সেলিম খান, আর আমাদের সঙ্গে আছেন চর্চার সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক সোহরাব হাসান। এই যে ধরেন, উনি অবিভক্ত ভারতবর্ষে জন্মেছেন যখন ব্রিটিশরা ছিল এই দেশের ক্ষমতায়, ঠিক আছে, এবং তারপর পরবর্তীতে উনি দেশভাগ দেখেছেন। যখন উনি মোটামুটি একটা বয়সে পৌঁছেছেন, যে উনি ম্যাট্রিক পাশ করেছেন, ইন্টারমিডিয়েট পর্যন্ত পাশ করেছেন, বর্ধমান থেকেই উনি পাশ করেছেন, ওনার যেখানে জন্মস্থান, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে ওনার লেখায়, ওনার বলায় উনি কিন্তু 47-এর দেশভাগের বিষয়টি উনি পুরো দায়টা চাপিয়েছেন কিন্তু কংগ্রেস এবং হিন্দু মহাসভার উপর। আবারও মানে বাংলা ভাগ নিয়েও সেই সময় 47-এ বাংলা ভাগ নিয়েও কিন্তু ওনার একটা নিজস্ব মূল্যায়ন আছে। এইটাকে আপনি কিভাবে দেখেন, বা উনি কিভাবে দেখতেন? আমাদের অন্য রাজনীতিকরা বা অন্য বামপন্থীরা যেভাবে দেশভাগকে দেখেন, যে কথাটি বললেন এটা অন্য বামপন্থীদের ক্ষেত্রেই বেশি প্রযোজ্য, যে কংগ্রেস এবং হিন্দু মহাসভার জন্যই দেশ ভাগ হয়েছে। বদরুদ্দিন ওমর কিন্তু ঠিক ওভাবে দেখেননি। তিনি দেখেছেন যে এটা বুর্জোয়া রাজনীতির যে ক্ষমতার ভাগাভাগি একটা ব্যাপার। আরেকটি বলেছেন তিনি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি মনে করি, যে এই যে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে যে ভাগাভাগি হলো, তাতে পাকিস্তানের হিন্দু সংখ্যালঘু এবং ভারতে মুসলিম সংখ্যালঘুদের তাদের অধিকারের বিষয়টা, তাদের যে রাজনীতির বিষয়টা, তাদের যে অস্তিত্বের বিষয়টি উপেক্ষিত থাকলো। অর্থাৎ তারাও যে রাষ্ট্রের সমান অংশীদার, এই কথাটি মুসলিম লীগ এবং কংগ্রেস উভয় পক্ষই ভুলে গেল। হ্যাঁ, আর যে বিষয়টি বলেছেন যে তারা 50 সাল পর্যন্ত কিন্তু তিনি এবং তার বাবা ভারতবর্ষেই ছিলেন। কারণ 47-এ পাঞ্জাবে, ভারতবর্ষের পশ্চিম প্রান্তে পাঞ্জাব, যেখানে বাংলাদেশের পুরো ভারতবর্ষের দুটি প্রধান যে রাজ্য, একটা হচ্ছে পশ্চিমবঙ্গ, অবিভক্ত বঙ্গ এবং অবিভক্ত পাঞ্জাব, সেটা ছিল বড় এবং সেখানে হিন্দু মুসলমানের সংখ্যা ছিল কাছাকাছি। যে কারণে এই দাবিটা উঠল, যখন ভারত ভাগের প্রশ্ন আসলো, তখন পাঞ্জাবের হিন্দুরা তাদের দাবি করলো যে পাঞ্জাবও ভাগ করতে হবে, বাংলাদেশের হিন্দু মধ্যবিত্ত দাবি করলো যে বাংলা ভাগ করতে হবে, না হলে তারা সংখ্যালঘু হলে তাদের যে অধিকার, তাদের রাজনৈতিক অধিকার খর্ব হবে, তারা আর কখনো ক্ষমতায় যেতে পারবে না। এই যুক্তিতে ভাগাভাগি হলো। বদরুদ্দিন ওমর বললেন যে এই ক্ষেত্রে এই যে কেন্দ্রীয় মুসলিম লীগ বা কেন্দ্রীয় কংগ্রেস, বিশেষ করে যারা গুজরাটের যে পশ্চিমা বুর্জোয়াদের যারা প্রতিনিধিত্ব করেন, পশ্চিমা বুর্জোয়া মানে ভারতবর্ষের পশ্চিমা বুর্জোয়াদের, তারা এই বাংলার যে হিন্দুদের কথা ভাবলেন না এবং পাঞ্জাবের মুসলমানদের কথা ভাবলেন না, যারা সংখ্যালঘিষ্ঠ। এ কারণে ভাগ হয়ে গেল। এখন ভাগ হওয়ার পর কি হলো? এখন ধরেন পাকিস্তান অংশে এখানে বাংলায় হিন্দু জনসংখ্যা ছিল 35% বেশি, 35 থেকে 37%। তারা এখানে প্রান্তিক হয়ে গেলেন। আবার পশ্চিমবঙ্গেও মুসলমানদের জনসংখ্যা ছিল 34-35 বা এর কাছাকাছি, তারাও কিন্তু প্রান্তিক হয়ে গেল, অর্থাৎ তাদের রাষ্ট্র ক্ষমতার বাইরে চলে গেল। যারা কিছুদিন আগেও 37 থেকে 47 পর্যন্ত কিন্তু বাঙালি মুসলমানই পুরো বাংলা না, অবিভক্ত বাংলার শাসন করত। তিনজন প্রধানমন্ত্রী হলেন, তখন প্রধানমন্ত্রী বলা হতো শের বাংলাকে ফজলুল হক, খাজা নাজিমউদ্দিন এবং সোহরাওয়ার্দী, তিনজনই মুসলমান ছিলেন। এবং বাঙালি হিন্দু মধ্যবিত্তের ভয় ছিল যে তারা আর
এই কাঠামো থাকলে আর তারা উঠতে পারবে না। তারপরও কিন্তু এই আবুল হাশিম, বদরুদ্দীন উমরের বাবা আবুল হাশিম এবং কিরণ শঙ্কর রায়, হোসেন সরোয়ার্দী এবং শরৎ বসু, এই চারজন কিন্তু অবিভক্ত বাংলার যে রাখার চেষ্টা করেছিল। এই ব্রিটিশরা চলে যাওয়ার পরেও অবিভক্ত বাংলা হতে পারে কিনা। কিন্তু এর আগে গ্রেট ক্যালকাটা কিলিং অর্থাৎ এই ভয়াবহ যে দাঙ্গা হয়ে গেল, এবং বাংলার অধিকাংশ মুসলমান যেমন ভাগের পক্ষে, আবার হিন্দু ভাগের পক্ষে, সুতরাং তাদের সেই ঐক্যের উদ্যোগটা সফল হলো না, যে কারণে বাংলা ভাগ হলো। এবং আবুল হাশিম কিন্তু পশ্চিমবঙ্গ যে বিধানসভা দেশভাগের পরে তার নেতা ছিলেন। পরবর্তীকালে 50-এর দাঙ্গায় যখন তাদের বাড়ি আক্রান্ত হলো এবং তারা আক্রান্ত হলো, তখন ভাবলেন যে এখানে থাকা যাবে না। যেমন এই 50-এর দাঙ্গার পরে এখানেও অনেক হিন্দু বনেদি পরিবার তারা মনে করলেন এখানে থাকা যাবে না, তারা ওপার চলে গেলেন। আবার অনেকে থেকেও গেলেন ধীরেন দত্তের মতো মানুষ, তারা কিন্তু থেকে গেলেন। এমনকি 50-এ কিন্তু একেও চলে যেতে হয়, এই যোগেন মণ্ডলকে চলে যেতে, এবং তিনি তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানকে যে চিঠি লিখে গেছিলেন সেটা কিন্তু খুবই মর্মান্তিক। যে পাকিস্তান গড়ার পিছনে তার অবদান ছিল, সেই পাকিস্তানে আজকে তিনি থাকতে পারলেন না, এবং বলা যায় এক ধরনের রাতের অন্ধকারে তিনি পালিয়ে গেলেন। এই যে বিচ্ছেদ, এই যে ছেদ, ওমর ভাইয়ের তার ইতিহাস পরিক্রমায় কিন্তু এটা আছে, তার আত্মজীবনীতে আছে। এবং তিনি অন্যদের মতো এই যে একেবারে যে আমাদের ইতিহাস বিচারে কি যে মুসলমান যারা লেখক বুদ্ধিজীবী তারা মনে করেন হিন্দুদের জন্য এটা হয়েছে, হিন্দু লেখক বুদ্ধিজীবীদের একাংশ মনে করেন যে এটা মুসলমানদের জন্য হয়েছে। বদরুদ্দীন উমর কিন্তু সেভাবে ভাবেননি। তিনি বলছেন যে বুর্জোয়া রাজনীতি এবং ভাগাভাগি রাজনীতির ফল, যার পাকিস্তানে হিন্দুদের দুর্দশা তৈরি করেছে এবং ভারতে মুসলমানদের, এর থেকে বেরিয়ে আসা যায় না। আমরা যদি দেশভাগের পরের পর্বে আসে, যদি পরবর্তী মানে যেটা তৎকালীন পূর্ব পাকিস্তান ছিল, এখন আমাদের বাংলাদেশ, ঠিক আছে, এই পর্বে যদি আসি, তাহলে এখানে তখনকার যে নেতা ছিলেন, যে ভাসানী, সোহরাওয়ার্দী বা কে ফজলুল হক, এমনকি শেখ মুজিবুর রহমান, তার সম্পর্কেও তার কিন্তু একটা নিজস্ব, প্রত্যেকের ব্যাপারে কিন্তু একটা নিজস্ব মূল্যায়ন ছিল। সেই মূল্যায়নগুলোও কিন্তু মানে অনেকের সঙ্গে হয়তো মেলে না, অনেক সময় মেলে না, কিন্তু তিনি কিন্তু যার ভূমিকা তিনি দেওয়ার চেষ্টা করেছেন এবং দিয়েছেন। হ্যাঁ, তার ক্ষেত্রে আমি একটু বলি যে এই ক্ষেত্রে একজন লিখছেন যে নিজের উপলব্ধির ব্যাপারে তিনি প্রায় অনমনীয়ভাবে সৎ ছিলেন, যে তার যে উপলব্ধি, এই উপলব্ধি ব্যক্ত করতে কখনো তিনি পিছপা হননি। এটা হচ্ছে তিনি নিজের বিচার বোধের প্রতি, আজকেও বোধহয় তিনি বিবেককে কখনো বন্ধক রাখেননি। আর সেটার একটা কারণ তিনি তার বোঝের, যেমন তিনি বামদের সম্পর্কেও কিন্তু একইভাবে সমালোচনা করেছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশের এই দেশভাগের পর এখানে কমিউনিস্ট পার্টিগুলো সবচেয়ে, এখানে যারা কমিউনিস্টরা ছিলেন তারা সবসময় কি বলে জনগণের সাথে যে সম্পর্ক, জনগণের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেয়নি। তারা ওই তাত্ত্বিক একটা করে অথবা অন্ধভাবে মস্কোর নীতি গ্রহণ করা বা অন্ধভাবে বেজিংয়ের নীতি গ্রহণ করেছে, এ কারণে পার্টি ভাগ হয়েছে। আরেকটি ব্যাপারে তিনি কঠোর সমালোচনা করেছেন, সেটা হচ্ছে দেশ ভাগের সময় যে এখানে যে কমিউনিস্টদের শক্তি ছিল, এবং সেটা কিন্তু মুসলিম লীগের পরেই কমিউনিস্ট পার্টির সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল। কিন্তু দেশভাগের পর রণদ্বীপের যে লাইন, রণদ্বীপের যে নীতি, অর্থাৎ যদি ঝুটা হয়, এটা করতে যে এই কমিউনিস্ট পার্টি জনগণ থেকে বিচ্ছিন্ন হলো, যেখানে হাজার হাজার কমিউনিস্ট ছিলেন, আর সেখানে তাদের সংখ্যা এসে দাঁড়ালো 2000-এর কম। আর সেখানে তিনি এই যে বিচ্ছিন্নতা, এর বিরুদ্ধে পরবর্তীকালে কমিউনিস্ট পার্টি, আওয়ামী মুসলিম লীগ বা মুসলিম লীগের ভিতরে যে পরবর্তীকালে ন্যাশনাল আওয়ামী পার্টির ভিতরে যে কাজ করেছে, এবং তাদের একটি গণসংগঠন হিসাবে কাজ করেছে, কারণ পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল। এবং বদরুদ্দীন উমরের বামদেশ, বরং বলবো যে বামদেশ সম্পর্কেই তিনি বেশি সমালোচনা করেছেন, অন্তত স্বাধীনতার পরে। 71-এর ব্যাপারে তার একটা চমৎকার মূল্যায়ন আছে, যে তিনি মনে করতেন যে এই বুর্জোয়া আওয়ামী লীগের সঙ্গে একত্র হয়েও দরকার ছিল
কমিউনিস্টদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। কেউ কেউ করেছেন বিচ্ছিন্নভাবে, কিন্তু তিনি যে দলে যোগ দিয়েছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছেড়ে একটা অনিশ্চিত জীবন বেছে নিয়েছিলেন। এবং সেখানেও কিন্তু এই যে রাষ্ট্রযন্ত্র বা ক্ষমতাকে তিনি প্রশ্ন করেছিলেন। যখন সাম্প্রদায়িকতা নিয়ে এখানে কথা বলা যেত না, লেখা যেত না, সেই 60-এর দশকে তিনি সাম্প্রদায়িকতার নামে আলাদা বই লিখেছেন, সাম্প্রদায়িক সংস্কৃতি নামে বই লিখেছেন, সাংস্কৃতিক সাম্প্রদায়িকতা এই বিষয়টাকে সামনে এনেছেন। এবং তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি সাংস্কৃতিক বলয়, একটি বুদ্ধিজীবী বলয় তৈরি হয়েছিল। তার মধ্যে সবাই যে বামপন্থী ছিলেন তা নয়, মানে আমরা যে জাতীয়তাবাদী ধ্যান ধারণার মানুষ ছিলেন, মোস্তফা নুরুল ইসলাম ছিলেন, জিল্লুর রহমান সিদ্দিকী ছিলেন, ইতিহাসবিদ সালাউদ্দিন আহমদ ছিলেন, ডক্টর মোশাররফ হোসেন ছিলেন। এর মধ্যে যার যার চিন্তা সেটা, এবং পূর্বমুখেই তার এই লেখাগুলো ছাপা হয়। এবং তখন বেশ অনেকেই তখনকার যারা ছাত্র তরুণ তারা বেশ উদ্বুদ্ধ হয়েছিলেন এই বদরুদ্দীন উমরের লেখা পড়ে। পরবর্তীকালে তিনি তো সক্রিয় রাজনীতিতে আসলেন। রাজনীতিতে এসে যখন দেখলেন তিনি যে রাজনীতি আর তাকে সেভাবে এগিয়ে নিতে পারছেন না, আবার রাজনীতি ছেড়েও দিলেন। হ্যাঁ, তো এই যে ধরুন উনি জ্ঞান চর্চার একটা ক্ষেত্রে ছিলেন, এবং আপনার কথা অনুযায়ী যে অনেকেই যুক্ত হয়েছিলেন সেই জ্ঞান চর্চার সঙ্গে। পরবর্তীতে ওনার যে আক্ষেপ যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো, আমাদের বিশেষত পাবলিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞানের চর্চা কমতে থাকলো, এবং ওভারঅল যে আপনি এই প্রথমে যে কথাটা শুরু করেছিলেন যে একটা দেশ যদি সর্বক্ষণই আন্দোলন, হানাহানি, রেষারেষি, পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত থাকে, তাহলে সেখানে জ্ঞান চর্চার জায়গাটা আসলে অনেকটা কমে যায়। মানে সেটাই তো আজকে স্বাধীনতার 54 বছর পর আমরা তো সেটাই দেখছি। আপনি দেখুন বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এখন জ্ঞান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে না, এখানে ক্ষমতা চর্চা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই বিষয়ে ওনার অভিমতটা কি? ওনার অভিমত ছিল যে আমরা স্বাধীনতা লাভ করলাম, তো স্বাধীনতাতে আমাদের জ্ঞানের স্বাধীনতা লাগবে। আমরা বিশ্ব যে জ্ঞানের যে বিশ্ব পরিসর, বিশ্বের সেটি শিক্ষা, দর্শন, বিজ্ঞান, এই যে সম্পদ, বিশ্ব সাহিত্যের যে সম্পদ, সেটাকে আমরা, বিশ্ব রাজনীতির যে সম্পদ, সেটাকে আমরা বাংলা ভাষায় কেন আমরা রূপান্তর করব না? কেন আমরা এখানকার সাধারণ শিক্ষার্থী, সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেব না? এক্ষেত্রে তার একটি চাওয়া ছিল যে কেন বাংলাদেশ একটা অনুবাদ কেন্দ্র হলো না, জাতীয় ভিত্তিক। হ্যাঁ, পাকিস্তান আমলে যে বাংলা একাডেমি ছিল তার একটা অনুবাদ শাখা ছিল, এবং প্লুটোর রিপাবলিক, যেটি সর্দার ফজলুল, এরকম শাহনামা, বিখ্যাত বই, ফেরদৌসির শাহনামা, এ ধরনের বই অনুবাদ হয়েছে। বাংলাদেশ আমলে কিন্তু একেবারে হয়নি, কিন্তু এরকম উল্লেখ করার মতো বই কিন্তু কম হয়েছে। এ কারণে সর্বশেষ তিনি বলেছিলেন, এবং তার বর্তমানে যে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, তার তার শিষ্য, রাজনৈতিক শিষ্য, লেখালেখিতেও শিষ্য, তিনি কিন্তু তাকে কথাও দিয়েছেন যে এরকম তার একটা অনুবাদ কেন্দ্র করবে। আর সম্প্রতি এই অসুস্থ অবস্থায় তিনি কিন্তু বাতিঘরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসেছিলেন সেই অনুষ্ঠানে, এবং তিনি অনেকক্ষণ কথা বললেন, এই তার লেখালেখি নিয়ে কথা বললেন। এর আগে প্রথমার একটা আয়োজনেও কিন্তু লেখালেখি নিয়ে কথা বললেন। এই প্রসঙ্গে আরেকটি কথা বলি যে এই যে লেখালেখি, তিনি কিন্তু এটা সংস্কৃতি পত্রিকাটি তিনি 25 বছরের বা 50 বছর ধরে সংস্কৃতি পত্রিকা চালিয়ে আসছেন। 1974 সালে শুরু করেছেন, এবং গত বছর পর্যন্ত, তার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সংস্কৃতি পত্রিকাটা, এটা তো একটা বিরাট ব্যাপার যে এটা বাংলাদেশের ক্ষণায়ু, এখানে হচ্ছে ক্ষণায়ুর দেশ। মানে মানুষ অনেক দিন বাঁচে কিন্তু প্রতিষ্ঠান বাঁচে না, কিন্তু সেই ক্ষণায়ুর দেশেই কিন্তু তিনি সংস্কৃতি 50 বছরের বেশি সময় ধরে সম্পাদনা করে আসছেন, এবং প্রায় অপ্রাতিষ্ঠানিকভাবে তিনি এবং তার যারা সহযোগী বন্ধু সুহৃদ তাদের নিয়ে। সৌরভ হাসান, আপনি দীর্ঘ আলোচনা করলেন, তার বিষয়ে আমরা অনেক কিছু জানলাম, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অনেক কিছু জানতে পারলেন আমার মতোই, যে বদরুদ্দীন ওমরের অনেক অজানা দিক, তার বাবা কি বলেছিলেন, অন্যরা কিভাবে তিনি বামপন্থী হয়েও আরও অনেক বুদ্ধিজীবীর সঙ্গে যুক্ত ছিলেন যারা আসলে বামপন্থী ছিলেন না।
সমস্ত সমাজের সর্বক্ষেত্রে কিন্তু তার একটা বিচরণ ছিল। সো এই বিষয় নিয়ে আমাদের নিশ্চয়ই আরও বেশি কথা বলা উচিত, আরও বেশি কথা বলা দরকার। পরবর্তীতে আমরা এ নিয়ে আলোচনা করব, কথা বলবো। ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে সবার জন্য শুভকামনা। আপনারা ভালো থাকুন।